আচ্ছা দেখো, তাহলে আমরা স্টার্ট করি। আমরা আজকে যে টোটাল ছিল, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি বিভিন্ন লেন্সে পাওয়ার দেখেছিলাম, তারপরে লেন্সের যে তুল্য লেন্স গুলো, সেই লেন্সের তুল্য লেন্স গুলো দেখেছিলাম, লেন্সের ক্ষমতা কিভাবে বের করে ওই জিনিস দেখেছিলাম। আজকে টোটালি নতুন একটা অধ্যায়, নতুন একটা টপিক আজকে শুরু করবো প্লিজ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো এর মেকানিজম। আমাদের এই যে অনুবীক্ষণ যন্ত্র, ছোটটা সিম্পল অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র অনেক রকম আছে। আমাদের দুই ধরনের অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে একটা হলো সরল অনুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এখন সরল অনুবীক্ষণ যন্ত্র কোনগুলা? দেখো সিম্পল, একেবারে সিম্পল। আমাদের এরকম বিভিন্ন ভাবে অনুবীক্ষণ যন্ত্র থাকে, যেরকম একটা স্ট্যান্ড থাকে, এরকম একটা গোল থাকে। তারপরে এইখান থেকে দেখো কোনো কোনো সময় এই যে অনুবীক্ষণ যন্ত্র, আপনার হাতের রেখা দেখে না অনেকেই, কখন দেখেছো যে হাতের রেখা দেখার সময় রেখার উপরে একটা উত্তর লেন্সের মতো একটা যন্ত্র আছে, অনুবীক্ষণ যন্ত্র বলা হয়। এই রেখাটাকে সে লেন্সটাকে উপরে নিচে করে, যাতে রেখাটাকে স্পষ্ট দেখার জন্য বা এটাকে বিবর্ধন করার জন্য। আমাদের রেখাগুলো তো অ্যাকচুয়ালি খুবই ক্ষুদ্র, খুবই ছোট, এবং এগুলো খুব দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এগুলোকে স্পষ্ট দর্শনের জন্য বা স্পষ্ট দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এই অনুবীক্ষণ যন্ত্রকে বলা হয় অ্যাকচুয়ালি সরল অনুবীক্ষণ যন্ত্র। একটা সরল অনুবীক্ষণ যন্ত্র পড়ার আগে আমাদের প্রথম দুইটা শব্দ সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা থাকতে হবে। সেই দুটো শব্দ কি কি আমরা বললাম। দেখো, প্রথমে লিখে দিচ্ছি বীক্ষণ কোণ। এখন যদি বলি স্যার এই বীক্ষণ কোণটা কি, সেটা সত্যি বলছি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা সাধারণত মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে যে বীক্ষণ কোণটা কি। সেই বীক্ষণ কোণটা হচ্ছে, দেখো আমি একটু বুঝাবো বলি। ধরো যে আমার এখানে একটা বস্তু, সাপোজ খেয়াল করো যে এখানে একটা বস্তু, একটু খেয়াল করবা, যেখানে একটা বস্তু দেখতে পাচ্ছ না, এখানে আসো, যে এইখানে আমি একটা বস্তু রাখলাম, আর এইখানে একটা লেন্স আছে। প্লিজ খেয়াল করো, এই বস্তুর উপর থেকে একটা আলোক রশ্মি এবং নিচে থেকে আলোক রশ্মি এই লেন্সের আলোক কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, এই যে কোণটা উৎপন্ন করা হলো, এই কোণটাকে বলা হয় অ্যাকচুয়ালি বীক্ষণ কোণ। খুবই সহজ এবং সিম্পল ভাবে চিন্তা করো যে আমরা কি বলেছি, যে একটা দেখুন একটা বস্তু থাকবে, সেই বস্তুর একটা উপরের বিন্দু থেকে একটা আলোক রশ্মি এবং নিচের বিন্দু থেকে আলোক রশ্মি, এই দুটা আলোক রশ্মি কোন লেন্সে অথবা তোমার চোখের যে লেন্স আমরা ইউজ করবো, এই লেন্সের যে আলোক বিন্দু আছে বা আলোক কেন্দ্র থাকবে, এই আলোক কেন্দ্রে ওই দুটো রশ্মি যে কোণটা উৎপন্ন করবে, ওই কোণটাকে বলা হয় অ্যাকচুয়ালি তার বীক্ষণ কোণ। খুব সহজ ভাবে সিম্পল ভাবে, স্যার আমার হাতে একটা মার্কার আছে, এখন ধরো মার্কারটা আমি লিখে দিলাম এখানে, মার্কারের উপর থেকে একবার টপ থেকে সবার উপর থেকে একটা রে, এই রেটা মনে করো চলে যাচ্ছে এই লেন্সের আমাদের চোখের এখানে, আর লেন্স এই মার্কার নিচ থেকে একটা যাচ্ছে এখানে। তাহলে এই দুটো আলোক রশ্মি যে কোনো একটা বস্তুর উপরের বিন্দু থেকে এবং তার নিচের বিন্দু থেকে, এই দুটা আলোক রশ্মি যে চোখটা দেখবে, সেই চোখের লেন্সের আলোক কেন্দ্রতে যে কোণটা উৎপন্ন করা হবে, সেই কোণটাকে বলা হয় অ্যাকচুয়ালি তার বীক্ষণ কোণ। সবাই কি বীক্ষণ কোণটা বুঝতে পেরেছো? যে একটা বীক্ষণ কোণটা কি? জি স্যার। স্যার এটার ডেফিনেশনটা কি হবে? সহজভাবে ডেফিনেশন চিন্তা করবা যে কোন একটা বস্তুর, আচ্ছা ডেফিনেশন আমি একটু লিখে দিই, তোমরা খেয়াল করো। কোন বস্তু দুই প্রান্ত চক্ষুর লেন্সে, দেখো কোন বস্তুর দুই প্রান্তের চোখের লেন্সের যে কোণ উৎপন্ন করে,
রাখে বৃক্ষণ কোণ বলে। আমি একটু বলে দিচ্ছি তারপরেও, যে কোন বস্তু দুই প্রান্ত চক্ষুর লেন্সে যে কোণ উৎপন্ন করে, দ্যাট মিন্স এই যে একটা বস্তুর কথা বলা হচ্ছে, এই বস্তুর উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত, দ্যাট মিন্স আমরা যে কোনো ভাবে চিন্তা করি না কেন দুই প্রান্ত থেকে, তাহলে কোন একটি বস্তু দুই প্রান্তের গিয়ে চোখের লেন্সে যে কোণটা উৎপন্ন করা হবে সেই কোণটাকে বলা হয় অ্যাকচুয়ালি তার বীক্ষণ কোণ। বুঝতে পেরেছো? সবাই লিখতে পেরেছো? জি স্যার। ওকে, এখন দেখো প্রথমে আমরা চিন্তা করব যে ওকে তাহলে বীক্ষণ কোণটা মোটামুটি গেল, যে স্যার বীক্ষণ কোণ পেলাম। সেকেন্ড আরেকটা ওয়ার্ড লেখা আছে কৌণিক বিবর্তন। ওকে, তাহলে কৌণিক বিবর্তন, হোয়াট ইজ দ্য কৌণিক বিবর্তন, আমাদের সেই জিনিসটা আমাকে এখন বুঝতে হবে এবং জানতে হবে যে কৌণিক বিবর্তনটা কি অ্যাকচুয়ালি। প্লিজ খেয়াল করি। তো সেকেন্ড ওয়ার্ড হচ্ছে আমার এখানে কৌণিক বিবর্তন। আমরা একটু ফিগার একটু ড্র করতে হবে। দেখো কৌণিক বিবর্তন অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটু বলি, এর আগেও বলেছিলাম, তারপর আমরা একটু বলি, এরপর আমরা কৌণিক বিবর্তন কি। দেখো বিবর্তনকে আমরা তিনটে ওয়েতে বা তিন ভাবে আমরা ব্যাখ্যা করব এই বিবর্তনকে। বাট এখন কোশ্চেন স্যার আমার কোনটা লাগবে, অ্যাকচুয়ালি তিনটেই লাগবে। কোশ্চেন যে থাকবে কোশ্চেনের ইনফরমেশনের উপরে নির্ভর করবে যে তুমি কোনটাতে কাজ করবা, সেটা কি আমি বলে দিই একটা একটা করে। অ্যাকচুয়ালি বিবর্তন হচ্ছে বিম্বের লেন্সের আলোক বিন্দু থেকে বিম্ব পর্যন্ত যে দূরত্ব, তাহলে বিম্বের দূরত্বকে যদি বস্তুর দূরত্বতে ভাগ করা হয় তখন যে অনুপাতটা পাবো এই অনুপাতটাকে বলা হয় তার অ্যাকচুয়ালি বিবর্তন। প্রথম খেয়াল করো, প্রথম আমি বলেছি দূরত্ব দিয়ে, মানে কোন একটি লেন্সের যে আলোক কেন্দ্র থাকবে সেই আলোক কেন্দ্র থেকে যে বিম্ব তৈরি করা হবে বা বিম্ব গঠন হবে, আলোক কেন্দ্র থেকে বিম্ব পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে ভাগ করব হচ্ছে বা ডিভাইড করবো কি দিয়ে ভাগ করবো, যে ওই আলোক কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব, তাহলে আমরা কি করলাম বিম্বের দূরত্বকে ডিভাইড করবো হলো বস্তুর দূরত্ব দিয়ে, এই দুটো ভাগ করলে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে বলা হয় অ্যাকচুয়ালি তার বিবর্তন। একটা গেল। সেকেন্ড ওয়ান বলা হচ্ছে যে ওই লেন্সের যে বস্তু এবং যে বিম্ব থাকবে, বিম্বের যে উচ্চতা, খেয়াল করো বিম্ব যে তৈরি হবে তাহলে আমাদের যে প্রধান অক্ষ থাকবে, প্রধান অক্ষ থেকে বিম্বের যে উচ্চতা, বিম্বের উচ্চতাকে বস্তুর উচ্চতা দিয়ে যদি আমরা ভাগ করি তখন যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে আমরা বিবর্তন বলবো। দুইটা কনসেপ্ট ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছ দুটো প্রবলেম, এই দুটো কনসেপ্ট? স্যার দ্বিতীয়টা বিম্বের উচ্চতা থেকে বস্তুর উচ্চতা ভাগ করব। সবসময় মনে রাখবে বিম্ব উপরে থাকবে, আমরা যেটা যখন ভাগ করবো কোনো জিনিস তা কি হবে, বিম্ব সবসময় উপরে থাকবে, বস্তু সবসময় নিচে থাকবে। যদি দূরত্ব ক্ষেত্র হয় তাহলে বিম্বের দূরত্বকে আমরা বস্তুর দূরত্ব দিয়ে ভাগ করব, অথবা বিম্বের যে উচ্চতা থাকবে বিম্বের উচ্চতাকে বস্তুর উচ্চতাতে ভাগ করব। তার মানে দেখো আমাদের দুইটা ক্ষেত্রে কিন্তু বিম্ব উপরে থাকছে, নিচে থাকছে হলো বস্তু। এটা মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায়, যে কোনো বস্তুর যে বিম্ব তৈরি হবে আলোক কেন্দ্র থেকে ওই বিম্ব পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে, এবং দূরত্ব কোথা থেকে বুঝতে পেরেছো তো, আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব পর্যন্ত, এই দূরত্বকে ভাগ করবো হচ্ছে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব দিয়ে ভাগ করব, যে অনুপাতটা পাবো সেই অনুপাত থেকে বলা হয় অ্যাকচুয়ালি তার বিবর্তন। আরেকটা বলেছিলাম যে যে বিম্বটা তৈরি করা হচ্ছে সে বিম্বের উচ্চতা, প্রধান অক্ষ থেকে এই যে বিম্বগুলো তৈরি করা হয়, তাহলে বিম্বের উচ্চতাকে আমি বস্তুর উচ্চতাতে ভাগ করব, ভাগ করার পরে যে অনুপাত পাবো ওটাকে বলা হয় বিবর্তন। ওকে ক্লিয়ার? তো দুইটা কনসেপ্ট, দুইটা ইয়ে গেল। থার্ড ওয়ান আমি অলরেডি বলে লিখে দিচ্ছি, দেখো থার্ড ওয়ানটা কৌণিক বিবর্তন। এখন এইটা হলো, এটা কিন্তু বস্তুর বিবর্তন, এটাও বিবর্তন, বাট এটা কৌণিক বিবর্তন। এখন কোশ্চেন স্যার কৌণিক বিবর্তন কি? খুবই সিম্পল ভাবে চিন্তা করা, আমরা যে তোমাদেরকে
বীক্ষণ কোণটা তোমাকে বোঝানো হলো। বীক্ষণ কোণটা কি বলেছিলাম, যে কোনো একটি বস্তুর দুই প্রান্ত, এই যে এই প্রান্ত আর এই প্রান্ত, কোন একটি বস্তুর দুই প্রান্ত চোখের বা যেটা দিয়ে চিন্তা করো সেই লেন্সের আলোক বিন্দুতে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হয় বীক্ষণ কোণ। তাহলে এখানে কৌণিক বিবর্ধন যখন আমরা পড়াচ্ছি তখন আমাকে একটু চিন্তা করতে হবে যে আমরা কিন্তু বিবর্ধন মানে জানি যে বস্তু বিবর্তন হলো কি, আমাদের বিবর্তন হলো আমাদের যেটা উপরে বিম্ব তৈরি হচ্ছে, বিম্ববাহী বস্তু, সবসময় বিম্ববাহী বস্তু, বিম্ববাহী বস্তু, এই চিন্তা করো। তাহলে দেখো এই যে আমরা যে কোনো একটা কৌণিক বিবর্তন যখন বের করতে যাব, ধর একটা লেন্স উপরে একটা বস্তু রাখলাম, সাপোজ আমরা একটা বলি যে এইখানে একটা লেন্স রাখলাম, এইটা প্রধান অক্ষ, এইখানে একটা বস্তু আমি রেখে দিলাম, স্যার একটা বস্তু, এই বস্তু সোজা আলো রশ্মি যাবে, যা পরে এদিকে যাবে, এইখান থেকে আলোক কেন্দ্র ভিতরে যাবে, যে এটা মিলছে মনে করো কোন একটা বিন্দুতে মিলিত হবে, আমরা এই জায়গাটা একটু হয়েছে, এটা আলোক কেন্দ্রে যাচ্ছে, তারপর এই জায়গাটা মিলিত হচ্ছে। তাহলে এইখানে দেখো তাহলে বিম্বটা তৈরি হলো। এখন মজার ব্যাপারটা হলো এই যে বস্তুটা ছিল, আমি লিখে দিচ্ছি এটা বস্তু, আর এইটা হচ্ছে বিম্ব। দেখো তাহলে বিম্বের এই যে বিম্বটা যখন তৈরি হলো, বিম্বের দুই প্রান্ত, এ এক প্রান্ত এ এক প্রান্ত, বিম্বের দুই প্রান্ত থেকে এখানে যে কোণটা উৎপন্ন করেছিল এই কোণ হলো এই একটা কোণ, একটা বীক্ষণ কোণ। আর বস্তুটা এই এখানে যে কোণটা উৎপন্ন করেছিল এইটা হচ্ছে আর একটা কোণ। বুঝতে পেরেছো? তাহলে এই যে আমাদের, তার মানে আমাকে সিম্পল এবং সহজভাবে আমাকে চিন্তা করতে হবে যে বস্তু বিম্বটা কোন লেন্সের আলোক কেন্দ্রতে যে কোণটা উৎপন্ন করে, তাহলে বিম্বের বীক্ষণ কোণকে যদি আমরা বস্তুর বীক্ষণ কোণ দ্বারা ভাগ করি তখন তাকে কৌণিক বিবর্তন বলে। একেবারে সহজভাবে আমরা যদি সংজ্ঞা লিখতে যাই তার সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে, প্লিজ খেয়াল করো, যে বস্তুর বীক্ষণ কোণের এবং বিম্বের বীক্ষণ কোণের অনুপাতকে বলা হয় তার কৌণিক বিবর্তন। একেবারে সবচেয়ে সহজভাবে চিন্তা করবা। সবাই বুঝতে পেরেছো? আমি আরেকবার বলি যে প্লিজ, বিম্বের বীক্ষণ কোণ এবং, সবাই লিখতে পারে একটু, বিম্বের বীক্ষণ কোণ এবং বস্তুর বীক্ষণ কোণের অনুপাতকে বলা হয় তার কৌণিক বিবর্তন। কিন্তু প্রথমে তোমাকে আগে মনে রাখতে হবে স্যার বীক্ষণ কোণটাকে, বীক্ষণ কোণ কিন্তু বলার সাথে সাথে তোমাকে ভাবতে হবে ও আচ্ছা দ্যাট ইজ দ্য বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ মানে ওই বস্তুর দুই প্রান্ত থেকে দুইটা রে এসে বা দুইটা রশ্মি এসে যখন কোনো লেন্সের উপর বা চোখের যে লেন্স আছে তার উপর যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হয় অ্যাকচুয়ালি তার বীক্ষণ কোণ। কারণ এখানে দুইটা বীক্ষণ কোণে আলোচনা হচ্ছে, একটা বিম্বের বীক্ষণ কোণ, একটা হচ্ছে বস্তুর বীক্ষণ কোণ। তাহলে বিম্বের বীক্ষণ কোণকে যদি বস্তুর বীক্ষণ কোণ দ্বারা আমরা ভাগ করি, করার পরে যে অনুপাতটা পাবো, যে ফলাফল পাবো, ওইটিকে বলা হয় তার কৌণিক বিবর্তন। সবাই কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। এখন দেখো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি, যেটা আমাকে সময় লাগবে একটু পড়াতে। অলরেডি দেখো আমি ড্র করে রেখে দিয়েছি, এটা তোমাদের বইতেও বিভিন্ন ভাবে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। ফিগারটা এরকমই আছে। প্রথম দেখো সরল অনুবীক্ষণ যন্ত্র, প্লিজ খেয়াল করো, সরল অনুবীক্ষণ যন্ত্র। আচ্ছা আমরা একটু শুরু করি, সবাই একটু ধৈর্য সহকারে খেয়াল করবা, কারণ স্কিপ যদি করে ফেলো তাহলে কিন্তু শেষের দিকে মেইনলি আমার মেইন জিনিসটা বের হবে, তখন কিন্তু বুঝতে পারবে না। ওকে, প্রথমে চিন্তা করো ওই যে আমাদের যে অনুবীক্ষণ যন্ত্র আমি যে বললাম সিম্পলটা, সবচেয়ে সহজটা, যেটা পকেটে ঘোরা যায়, জাস্ট একটা উত্তর লেন্স থাকবে এবং একটা গোলাকার থাকবে, তার হাতে একটা ছোট্ট হাতল থাকে। বিশেষ করে যারা ওই যে জ্যোতিষবিদ্যা হাতটা দেখে আর কি, ও রেখা টেখা দেখে, বলেন ভবিষ্যৎ বলে দিতে পারে, ওরা কিন্তু এক ধরনের একটা অনুবীক্ষণ যন্ত্র ইউজ করে। সেই অনুবীক্ষণ যন্ত্রটা বলা হয় অ্যাকচুয়ালি সরল অনুবীক্ষণ যন্ত্র। এই সরল অনুবীক্ষণ যন্ত্র আমরা এখন ব্যাখ্যা করবো কেন বস্তুটাকে খুব বড় করে, ছোট একটা বস্তুকে বড় করে দেখা যায়, কিভাবে দেখা যায় সেটা আমরা খেয়াল করবো। প্লিজ পুরো মেকানিজমটা খেয়াল করবা। প্রথমে চিন্তা করো পি কিউ হচ্ছে একটা বস্তু, একটা গল্পটা খেয়াল করবে শুধু, আমি ফিজিক্স পড়াচ্ছি না, একটা জিনিস বর্ণনা করছি, একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। দেখো
পি কিউ একটা বস্তু, এই বস্তু এমন জায়গায় রাখবো, আমি যে উত্তর লেন্সটা এখানে রেখেছি সেই উত্তর লেন্সের প্রধান ফোকাসের ভিতরে থাকতে হবে, মানে ফোকাসের ভিতরে থাকতে হবে। ফোকাসের ভিতরে, কিন্তু ফোকাস বিন্দুর বাইরে যাওয়া যাবে না, ফোকাস বিন্দুর ভিতরে। এখন কত ভিতরে, এইটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরাই অ্যাডজাস্ট করে দেখব যে আমরা স্পষ্ট দৃষ্টির জন্য কতটুকু ভিতরে রাখবো। তাহলে আমরা একটু সহজভাবে বলি, পি কিউ বস্তুটি প্রধান অক্ষের ভিতরে বা মধ্যে আমি অবস্থান করলাম। রাখার পরে, তার মানে আমরা দেখো গত ক্লাসে বলেছিলাম যে উত্তর লেন্স বা অবতল লেন্স দুটোর ক্ষেত্রেই যদি কোনো বস্তুকে প্রধান অক্ষের ভিতরে বা প্রধান অক্ষ থেকে আলোক লেন্স পর্যন্ত এর ভিতরে কোনো একটা জায়গা রাখি, তখন তার যে বিম্ব গঠন হবে, বিম্ব দুই রকম হবে। উত্তর লেন্সের ক্ষেত্রে কি বলেছিলাম, বিম্বটা সোজা হবে, অবাস্তব হবে এবং বিবর্তন হবে। তিনটা ওয়ার্ড বলেছিলাম। ওকে, বিবর্তনটা সোজা হবে, ঠিক আছে, মানলাম সোজা হলো। এবং তারা অবাস্তব হবে। অবাস্তব মানে কি, এটা যেখানে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে মেলার কথা ছিল অ্যাকচুয়ালি তা মেলে নাই, উল্টা আবার কিছু কল্পনা করে নিতে হচ্ছে, সেটা আমরা দেখবো। এটাকে বলা হয় অবাস্তব। এবং বিবর্তন, বিবর্তন মানে যে বিম্বটা তৈরি হলো সেই বিম্বটা অবশ্যই বস্তুর থেকে বড় হবে, সেটা উচ্চতার ক্ষেত্রে হোক অথবা দৈর্ঘ্যের ক্ষেত্রে হোক অথবা কোণের দিকে হোক, এটাকে বলা হয় বিবর্তন। তার তিনটা বিন্দু হবেই। কখন হবে, বস্তুটাকে যদি আমরা প্রধান অক্ষের মধ্যে কোনো একটা জায়গায় অবস্থান করি। ওকে, ক্লিয়ার? তাহলে আমি শুরু করলাম এইভাবে, এই বস্তুটা দিয়ে। তাহলে বস্তুটা এই লেন্সের প্রধান অক্ষের মধ্যে যদি কোনো জায়গায় অবস্থান করি, করার পরে এখানে যেটা তার ইমেজটা হবে, তার বিম্বটা পাবো, সেই বিম্বটা কি হবে, অবাস্তব হবে। দেখো অ্যাকচুয়ালি এখান থেকে দুইটা রশ্মি গেল, রশ্মি যখন প্রতিফলিত হলো তখন এখান থেকে যত দূরত্ব যাচ্ছে তত তাদের দূরত্ব বাড়ছে। দ্যাট মিন্স এই পাশে কিন্তু ওই দুইটা রশ্মি কখনই মিলিত হচ্ছে না। আর যদি কোনো জায়গায় মিলিত না হয় তখন আমরা শিওর হয়ে যাব যে এখানে কোনো বিম্ব তৈরি হচ্ছে না। তখন আমরা কি করব, তখন এই রশ্মিগুলোকে আমরা কি করবো, রেখাগুলোকে পিছন দিকে বর্ধিত করব। পিছন দিকে বর্ধিত করার পরে আমরা দেখবো কোন একটা বিন্দু মিলিত হয়। হ্যাঁ, এই রেখাটিকে যদি আমরা এদিকে নিয়ে যাই, দেখো তাহলে এই রেখাটা এখানে যাচ্ছে আর এইটা এখানে যাচ্ছে, তাহলে এই জায়গাটা মিলিত হচ্ছে। তো আমরা দেখি স্যার এখানে একটা বিম্ব গঠিত হবে। এবং শুধু সেটা না, তোমার বিম্ব গঠন হবে মানে কি, যেখানে বিম্ব হচ্ছে সেই বস্তুর যে আমি পাবো সেটা কিন্তু স্পষ্ট দৃষ্টি দর্শন এবং সবচেয়ে সুন্দরভাবে দেখার জন্য যে দূরত্ব সেটা গঠন করবে। ওকে, প্লিজ আমি এত কিছু না বলে আমি সবচেয়ে সহজভাবে বললাম, পি কিউ বস্তুটা প্রধান অক্ষের মধ্যে আমি কোন জায়গায় রাখবো, রাখার পরে সেই বস্তুটার যে বিম্ব তৈরি হলো সেই বিম্বটা কি হলো, সোজা হলো, অবাস্তব হলো এবং বিবর্তন হলো। তিনটা ওয়ার্ড। ওকে, হলো। এখন আমরা চিন্তা করে দেখবো যে সার্কিট কি হলো। দেখো আমরা দুইটা খেয়াল করি, বস্তুটা যদি আমরা স্পষ্ট দৃষ্টি দর্শন সবচেয়ে ভালোভাবে, তাহলে এখানে আমরা দুইটা, আমি একটু ঘুরে বলি, বস্তুটা রাখলাম এখানে, বস্তু রাখার পরে এই যে ইমেজটা তৈরি হলো সেই ইমেজ তৈরি হলো কোথায়, যে বিন্দুতে আমরা ওই ইমেজটাকে, ওই বস্তুটাকে সুন্দর বা স্পষ্ট দর্শন বা দৃষ্টি দিতে পারি, সুন্দরভাবে দেখতে পারি, সেই বস্তুটা হচ্ছে আমার, সেই দূরত্বটা হলো আমার এখানে এই পি কিউ, এই বস্তুটা। তার মানে আলটিমেটলি আমরা কিন্তু তাহলে এই লেন্সের জন্য স্পষ্ট দর্শন যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমার প্রশ্নটা হলো, এই বস্তুটা যদি আমি এখানে আর কি, এখানে খালি চোখে দেখতাম, ধরো আমার কোনো অনুবীক্ষণ যন্ত্র নাই, আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছি না, আমি নর্মাল আমার চোখ দিয়ে দেখছি, তাহলে কি হতো, আমার এই চোখ, এই লেন্সটাকে আমরা কি করতাম, একটা নির্দিষ্ট দূরত্বে নিতাম। প্লিজ খেয়াল করো, ধরো আমার এই লেন্স আছে, এই লেন্সটা দেখার যদি না দেখি তাহলে বস্তুটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দূরে নিলে ভালো দেখি। তার মানে আমার চোখের বর্তমানের অবস্থা হলো, আমাদের চোখ থেকে এই বস্তুটা স্পষ্ট দৃষ্টি দর্শনের জন্য যে দূরত্ব সেটাকে বলবো হচ্ছে আমরা একটা দূরত্ব, স্পষ্ট দূরত্ব। এখন এই লেন্স যখন ব্যবহার করা হয় তখন এত দূর নিতে হয় না, তখন এই বস্তুটা কি করে কাছে নিয়ে আসতে হয়। তারপর ঠিক একই জিনিস বললাম, যদি আমরা লেন্স ব্যবহার না করি তাহলে বস্তুটা থাকবে হলো এই বিন্দুতে, এই পি প্রাইম কিউ প্রাইম, পি ডাবল প্রাইম কিউ প্রাইম, এটা হলো বস্তুকে যদি আমি প্রথমে এখানে রাখি। ওকে, বাট এই বস্তুটাকে আমি এখানে না রেখে যদি এখানে নিয়ে আসি, প্লিজ খেয়াল করো,
আমরা বস্তুটাকে প্রথমে যদি আমরা খালি চোখে দেখতে যাই তখন তার হবে হলো পি ডাবল প্রাইম কিউ প্রাইম, এটা খালি চোখে। বাট খালি চোখে না দিকে যদি আমরা একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা বস্তুটাকে দেখতে যাই তাহলে বস্তুটা কি হবে, আমি তখন চলে আসবে হলো পি কিউ। বস্তু যদি লেন্সের কাছে নিয়ে আসো তখন তার যে বিম্ব তৈরি হবে সেই বিম্বটা কিন্তু আমার এখানে তৈরি হচ্ছে। তার মানে দেখো আমরা যে স্পষ্ট দৃষ্টি দর্শনের জন্য যে দূরত্ব, দেখো ওই দূরত্বেই কিন্তু অ্যাকচুয়ালি গঠন হচ্ছে তো ইয়াটা আমাদের ইমেজটা। সবাই কি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি আমরা কি বলছি? স্যার বেশি আরেকবার জটিলভাবে বলবেন? হ্যাঁ হ্যাঁ, বেশি জটিলভাবে চিন্তা না করে আমরা একটু সহজভাবে চিন্তা করি তাহলে হয়তো জিনিসটা একটু ক্লিয়ার হবে। মনে করো আমার চোখে কোনো লেন্স নাই, আমি কোনো অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছি না, তখন একটা বস্তুকে দেখার জন্য আমাকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই দূরত্ব। খেয়াল করবা, যদি খালি চোখে দেখি তাহলে বস্তুটা এখানে রাখতে হবে, কিন্তু আমি সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করার কারণটা হলো এই বস্তুটাকে কাছে নিয়ে আসবো। কেন কাছে নিয়ে, যত কাছে নিয়ে আসবো বস্তুর যে ইমেজ গঠন হবে, তার যে বিম্ব গঠন হবে, সে বিম্বটা বিবর্তন হবে, বিম্বটা বড় করে দেখাবো। তার মানে কি, ক্ষুদ্র একটা জিনিসকে আমরা বড় করে দেখাচ্ছি। তাহলে যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র একটা জিনিস বড় করে দেখবো সেইটাই তো আমাদের অনুবীক্ষণ যন্ত্র। তা বাট এটা হলো সরল অনুবীক্ষণ যন্ত্র, একটা মাত্র লেন্স থাকবে। এরপরে আমরা হয়তো জটিলটা পড়াবো। তাহলে আমরা কি বললাম যে এইটা হচ্ছে যদি বস্তুটাকে আমরা এখানে রাখি তখন এইটা হবে তার স্পষ্ট দৃষ্টি দর্শন দূরত্ব, এবং সেই দূরত্ব সাধারণত 25 সেন্টিমিটার থাকে। আমরা তাকে বলেছি যে স্পষ্ট দৃষ্টি দর্শনের যে ন্যূনতম দূরত্ব সেই দূরত্ব ছিল আমাদের 25 সেন্টিমিটার। আচ্ছা, ওই রকম একটা দূরত্ব। তাহলে এখানে যখন আমি রাখবো বাট বস্তুটাকে আমি এখানে না রেখে প্রধান ফোকাসের ভিতরে নিয়ে আসবো। কেন প্রধান ফোকাসের ভিতরে নিয়ে আসবো? কারণ বস্তুটাকে যত প্রধান ফোকাসের কাছে নিয়ে আসতে পারবা বিম্বটা যে তৈরি হবে সেই বিম্বটা কিন্তু আস্তে আস্তে তখন বিবর্তন হতে থাকবে। বিবর্তন হওয়া মানেই হলো একটা বস্তুকে, ছোট্ট একটা বস্তুকে আমরা বিবর্তন করে বড় করে আমাদের দেখা, সেই বিবর্তনটা হচ্ছে আমরা এখানে কাজ করবো। এখন আমরা চিন্তা করে দেখি স্যার তার কিভাবে কাজ করা যায়। আমরা নর্মালি দেখি যে এখানে প্রথমে আমরা চিন্তা করবো কৌণিক বিবর্তন, লাস্ট ওয়ার্ডটা করেছিলাম। এই কৌণিক বিবর্তনকে যদি আমরা এম ধরি, প্লিজ খেয়াল করো, কৌণিক বিবর্তন এম। দেখো বস্তুকে প্রথম চিন্তা করো স্যার আমি এখানে রাখলাম, একটু খেয়াল করো, ফার্স্ট কাজটা ছিল বস্তু এখানে, বস্তু যদি এখানে রাখি তাহলে এই বস্তু যে দুই প্রান্ত ছিল এই দুই প্রান্ত আমাদের কোণ একটু কোণ উৎপন্ন করেছে না, এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় যে বীক্ষণ কোণ, বস্তুর বীক্ষণ কোণ। বস্তু রাখার পরে এখানে একটা কি করে একটা প্রতিবিম্ব তৈরি করেছিল। এই বিম্ব থেকে দেখো দেখো খেয়াল করো, বিম্ব এখন এক প্রান্তের একটা রশ্মি আর এই এখানে এক প্রান্তের একটা রশ্মি, তাহলে এখানে কিন্তু আমরা এখানে আরেকটা কোণ উৎপন্ন করেছি। দেখো তাহলে দুইটা কোণ অলরেডি পেয়েছে, একটা বিম্বের জন্য কোণ, একটা বস্তুর জন্য কোণ। তাহলে বস্তুর জন্য কোণ হলো ভিতরেরটা একেবারে ছোট যেটা, এইটা হলো বস্তুর জন্য যে বীক্ষণ কোণ, আর এইটার জন্য প্রতিবিম্বের জন্য বীক্ষণ কোণ। তোমরা কি জায়গাটাকে বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। ওকে প্লিজ। আমার মনে হয় আমি এখান থেকে ম্যাথমেটিক্স শুরু হয়েছে, আমার এক্সপেরিয়েন্স শেষ, এখন ছোট ছোট ম্যাথমেটিক্সের ব্যাখ্যা আছে তাই করতে পারবো। বলছি যে বস্তুটাকে যদি এখানে রাখি, এই বস্তুর দুই প্রান্ত থেকে দুটো রশ্মি যে লেন্সের উপর যে কোণটা উৎপন্ন করেছিল, তাহলে এইটা হলো একটা বীক্ষণ কোণ। এই বীক্ষণ কোণটা কার? এটা কিন্তু বস্তুর বীক্ষণ কোণ। বস্তুটা এখানে রাখার পরে যে বিম্ব গঠন হয়েছিল এখানে, এই বিম্বটা লেন্সের উপরে যে কোণটা উৎপন্ন করলো তাকে বলা হয় প্রতিবিম্ব বীক্ষণ কোণ। বাট আমরা যখন বিবর্তন পড়ি, বিবর্তন মানে সবসময় আমরা বলে রাখি বিম্ব উপরে বস্তু নিচে। তাহলে বিম্বের এখানে কোণটা কত ছিল, এখানে বিম্বের কোণ ছিল, দেখো আমি একটু লিখে রাখি, পি প্রাইম, এখানে ও দাও, পি ও কিউ প্রাইম, পি প্রাইম ও কিউ প্রাইম, এই কোণ ডিভাইডেড বাই, এটা হলো বস্তু, বস্তুর বিকল্প কত ছিল, পি ও কিউ। দেখো তো, তাহলে আমরা কিন্তু বলছি যে কৌণিক বিবর্তন মানে হলো বিম্বের বীক্ষণ কোণ ডিভাইডেড বাই বস্তুর বীক্ষণ কোণ।
যেহেতু বিম্বটা এখানে তৈরি হয়েছিল, এই বিম্বের দুই প্রান্ত থেকে এখানে যে বিক্ষোভটা হয়েছিল সেই বিক্ষোভ হলো পি প্রাইম ও কিউ প্রাইম। আর বস্তুটা ছিল এইখানে, এই বস্তুতে হবে তখন কি হবে এখানে সাধারণত পি ও কিউ। আচ্ছা, আমরা দুটা তাহলে কি আমরা এখানে কৌণিক বিবর্তন আমরা মোটামুটি একটা ধরে নিলাম। এখন এই কৌণিক যেটা ধরলাম, ঠিক আছে, হ্যালো, সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখ, তাহলে এখানে আমরা এখানে আরেকটা জিনিস হলো, এই যে আমাদের বিম্বটা এখানে পেয়েছিলাম, প্লিজ খেয়াল করো, আমরা যে আমি একটু ক্লিয়ার করে নিই, তারপরে কোশ্চেন থাকলে একটু করে নাও। এখানে যে বিম্বটা পেয়েছিলাম, বিম্বের ঠিক সেম জায়গায় যদি আমরা বস্তুটা রাখি এখানে, তখন আমার এখানে কৌণিক বেগ কত ছিল দেখো তো, পি প্রাইম ও কিউ প্রাইম। তাহলে এইটুকু হচ্ছে পি ডাবল প্রাইম ও কিউ প্রাইম। প্লিজ খেয়াল করো, আমরা বলছি যে স্যার এই কোণটা কোথা থেকে আসলো। যদি তুমি খালি দৃষ্টিতে, খালি চোখে, অনুবীক্ষণ যন্ত্রের বাদ দিয়ে খালি চোখে দেখো, তখন যে তোমার বস্তুটা যেখানে রাখতে হবে, এইটা যে বস্তু রাখতে হবে ঠিক একই জায়গায়, তুমি খেয়াল করো, ঠিক একই জায়গায় তুমি বিম্ব তৈরি করছো, তাহলে বস্তুটা কোথায় নিয়ে আসছো, এখানে নিয়ে আসছো। তাহলে এই যে ছিল তাহলে খালি চোখে আমি যখন রাখবো, তখন যে কৌণিকটা কোণটা উৎপন্ন করবে বস্তুটা, এর কথা ছিল পি প্রাইম, পি ডাবল প্রাইম ও কিউ প্রাইম। তাহলে দেখো এখন এইটাকে যদি ট্যান দিয়ে করে ফেলেন স্যার, ট্যান পি প্রাইম ও কিউ প্রাইম ডিভাইড বাই স্যার নিচে কি পি নট ও কিউ প্রাইম দিচ্ছে? ডাবল প্রাইম, এটা ডাবল প্রাইম, এই যে ডাবল প্রাইম মানে এই বিন্দুতে সামি, নট না, ওটা দুইটা টান, দেখো এটা নট না, এটা দুইটা টান, ঠিক আছে। এখন এই ডাবল প্রাইমটা অ্যাকচুয়ালি কি তুমি কি বুঝতে পেরেছো যে কেন ডাবল প্রাইম দিচ্ছি? যখন তুমি লেন্স বাদে, অনুবীক্ষণ যন্ত্র বাদে কোন একটা বস্তুকে দেখতে চেষ্টা করছো বা দেখতে চাচ্ছ, তখন বস্তুটা যেখানে রাখতে হয় তোমার চোখ থেকে, তোমার চোখ থেকে খালি চোখে দেখতে গেলে বস্তুটা আমাকে এখানে রাখতে হবে, কারণ তখন আমরা ধরে নেব যে এই জায়গাটা বস্তু থাকবে। এখন এই বস্তু যখন রাখবো, তখন ওই বস্তু দ্বারা যে কোণটা উৎপন্ন করলো, সেই কোণটা হচ্ছে আমার এখানে বস্তুর বীক্ষণ কোণ। আর ঠিক আমি বস্তুটাকে আমি যখন কাছে নিয়ে আসবো, এতদূর নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওর যে আমার বিম্ব তৈরি করা হলো একই জায়গায়, ঠিক একই জায়গা থেকে বিম্ব তৈরি করা হচ্ছে, ঠিক ওই সময় যে বিম্বের বীক্ষণ কোণ, সেটা হলো বিম্বের বীক্ষণ কোণ। তাহলে বিম্বের বীক্ষণ কোণকে আমরা বস্তুর বীক্ষণ কোণ দ্বারা যদি অনুপাত করি বা ডিভাইড করি, তখন আমরা এখানে একটা বিবর্তন পাবো। সেই বিবর্তনটা আমরা এখান থেকে এখন আস্তে আস্তে বের করছি। দেখো, ওকে, দুটো কোণ নিলাম, এটার সাথে ট্যান নাও, এটার সাথে ট্যান নাও, ট্যান পি ডাবল প্রাইম ও কিউ ডাবল প্রাইম, ডাবল প্রাইম। দেখো, তাহলে আরেকটা জিনিস খেয়াল করো, ট্যান থিটা সমান সমান কি? ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ভূমি। লম্ব বাই ভূমি। দেখো, যখন আমি এই কোণটা নিয়েছিলাম পুরাটা, মানে এই বড় কোণটা, লম্ব ছিল এটা, তো লম্ব কি ছিল পি প্রাইম কিউ প্রাইম, আর ভূমিটা কি ছিল, ভূমি মানে এইখান থেকে এইটুকু, এটা ছিল হলো ও কিউ প্রাইম। নিচেরটা দেখো, প্লিজ খেয়াল করো, নিচেরটা হলো এইটা যখন কোণ হবে, এইটুকু ছোটটা কোণ হবে এখানে, তখন এখানে যখন চিন্তা করবো যে এই লম্ব কি ছিল এখানে পি ডাবল প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই, আর ভূমি কিন্তু 6m ও কিউ প্রাইম, ও কিউ স্যার প্রাইম। 10 এর নিচে তো স্যার কোন চিহ্ন দেয়? বুঝে না, ট্যান এটা, না স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ। দেখো তাহলে আমরা নিচের ও কিউ প্রাইম কেটে দাও, তাহলে থাকবে কি অ্যাকচুয়ালি পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই পি ডাবল প্রাইম কিউ প্রাইম। একটু খেয়াল করে দেখো যে আমরা লাস্টে কি পেয়েছি, পি প্রাইম কিউ প্রাইম মানে বিম্বের উচ্চতা ডিভাইডেড বাই তার নিচে কি আছে পি ডাবল প্রাইম কিউ প্রাইম।
পি ডাবল প্রাইম কিউ প্রাইম, এটা কি বস্তু না? দেখো ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসতেছে। তার মানে হলো বিম্বের আমাদের যে উচ্চতা ছিল, বিম্বের উচ্চতাকে আমি কি করেছিলাম, বস্তুর উচ্চতা দিয়ে আমরা কি করলাম, ভাগ করলাম। ভাগ করার পরে যে অনুপাতটা পাবো, দ্যাট ইজ কল দ্য বিবর্তন। এইটা হচ্ছে আমার এখানে বিবর্তন। কারণ বিবর্তন কিন্তু আমরা তিনটে ওয়েতে ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম। কিন্তু খেয়াল করে আমরা এখানে একটু ফাস্ট করি। এখন দেখো, তার মানে আমরা বিম্ব এখন যদি দূরত্ব থেকে খেয়াল করো, তাহলে বিম্বের দূরত্ব কত ছিল, ও থেকে কিউ প্রাইম। প্লিজ খেয়াল করো, আমরা এখন যদি চিন্তা করি যে বিম্বের দূরত্ব ছিল হলো ও কিউ প্রাইম, আর বস্তুর দূরত্ব ছিল হলো ও কিউ। আচ্ছা, আমরা সবসময় খেয়াল করে দেখি যে বস্তুর দূরত্ব যখন ছিল ও কিউ, তখন আমরা অ্যাকচুয়ালি কি পেয়েছিলাম, বস্তুর দূরত্ব হচ্ছে আমাদের এখানে ইউ, আর বিম্বের দূরত্ব হলো ভি, তাহলে ভি বাই ইউ। বাট আমরা এটাকে মাইনাস সাইন দেব। কেন মাইনাস সাইন দেবো প্লিজ খেয়াল করো, এই জায়গাটা আমরা একটু একটু বোঝা নেই। আমরা সিম্পল ভাবে চিন্তা করব, এই লেন্সের যে আমরা বিবর্ধনটা বের করবো, সেই বিবর্ধন এম সমান সমান বিম্ব ডিভাইডেড বাই বস্তু। বিম্বের দূরত্ব মানে কি, এইখান থেকে এইটা বিম্বের দূরত্ব, ওকে পেয়েছি। আর নিচে ছিল বস্তুর দূরত্ব। এখন কোশ্চেনটা হলো বিম্বের দূরত্ব নেগেটিভ, মাইনাস সাইন দেবো। কেন মাইনাস সাইন দেবো সেটা একটু খেয়াল করো, আমি সুন্দর করে বুঝে বলছি। বিম্বের দূরত্ব মাইনাস হবে, কারণটা হলো বিম্বটা কিন্তু যে তৈরি হয় এটা কিন্তু তোমার অবাস্তব, এটা কিন্তু বাস্তব বিম্ব না। অবাস্তব কেন, লেন্স যখন এই পাশে থাকবে, কোন একটা বস্তু যখন থাকবে, এই বস্তু থেকে আলোক রশ্মি যখন লেন্সের ভিতরে যাবে, যাওয়ার পরে এই পাশে কোন একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু মিলিত হয়নি। না হয় আলোক রশ্মি দুইটাকে বিবর্তন করে ব্যাক করে নিয়ে আসলাম এখানে, এই পাশে তৈরি করা হলো। তার মানে বস্তু যে পাশে থাকবে, বিম্বটা যদি সেম পাশে তৈরি, একই পাশে হয়, তখন ওই বিম্বটাকে বলা হয় অ্যাকচুয়ালি অবাস্তব বিম্ব। আমি কি বুঝাতে পেরেছি? অবাস্তব বিম্বটা কি, আমরা আরেকটা ক্লিয়ার করি। কোন একটি লেন্সের যে পাশে বস্তু থাকবে, ঠিক ওই পাশে যদি ওই বস্তুটার বিম্ব তৈরি হয়, তখন সেই বিম্বটাকে বলা হয় অবাস্তব বিম্ব। তাহলে এইটি অবাস্তব বিম্বের কারণে এইখানটা মাইনাস সাইন থাকবে। কারণ আমরা দেখো সাইনের তিনটা ইনফরমেশন দিয়েছিলাম যে কি কি ভাবে আমরা সাইনটাকে ডিফাইন করতে পারি, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। আমরা সহজ করে বলে দিয়েছিলাম অবাস্তব গুলো সবসময় মাইনাস হবে, আর বাস্তব দূরত্ব, বাস্তব যা কিছু হবে সবকিছু সেটা প্লাস হবে। ওকে, তাহলে আমরা এটা বলতে পেলাম। এরপরে আচ্ছা, আমার মনে হয় সামিম, এরপরে এইটার অনেক কিছু বাকি আছে এখনো, আমরা এটাই ইনকমপ্লিটই রেখে দেবো প্লিজ। এবং নেক্সট ক্লাস আমি এইখান থেকে শুরু করব। হ্যাঁ, কারণ এখন যদি শেষ করতে চাই তাহলে অন্য ক্লাসের লিঙ্ক অলরেডি সবই সাথে লিঙ্ক দিয়ে দিয়েছে, তো আলটিমেটলি ওই ক্লাসটা অনেক সময় কেটে যাবে, প্রায় 10 মিনিট লাগবে। তো আমার মনে হয় নেক্সট ডেতে আমরা এখান থেকেই শুরু থেকেই আমরা আবার সুন্দর করে এক্সপ্লেনেশন করে তারপরে আমরা লাস্টের ফর্মুলাটা নিয়ে আসবো। আর এই সুযোগে তোমরা একটা কাজ করো, বাসায় জাস্ট একবার রিডিং করার চেষ্টা করো, যে যেটুকু পড়েছি আমরা কি কি পড়েছি। দেখো দুটো পয়েন্ট কমপ্লিটলি শেষ করেছি আজকে। একটা হলো বীক্ষণ কোণ কি, একটা কণিক বিবর্ধন কি। এই বীক্ষণ কোণ, কণিক বিবর্ধন, এই দুটো শব্দ দিয়েই কিন্তু আমাদের এই সরল অণুবীক্ষণ যন্ত্রকে আমাদের ব্যাখ্যা করতে হচ্ছে। সো এই যে আমরা যখন কোনো জ্যামিতি সম্পাদ্য করেছি, সম্পাদ্য মানে জ্যামিতিক যেভাবে আঁকাইছি, যেভাবে লিখছি, ঠিক ওইটাই, কোনো কিছু মেমোরাইজ করা নেই। বিশেষ করে এটাও ঠিক সেম জাতীয় জিনিস। আমাকে একটু সময় দিলে আমি সুন্দর করে এটা বুঝে দিতে পারবো যে কিভাবে একটা সরল অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে কোনো একটা বস্তু যে আমরা বিবর্তন হবে, কিভাবে হবে, এই জিনিসটা একটা লাস্ট একটা ফর্মুলা পাবো ক্যালকুলেশন করতে করতে। এখন সেই ফর্মুলা দিয়ে আমাদের অনেক ম্যাথ করতে হবে। এখন দেখো লাস্টের যেটা জিনিসটা আসবে, আমরা একটু বলে দিই যে এই এম স্যার এখানে 3 নাম্বারটা স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। বুঝলেন, আবার বলো। স্যার এম এর স্যার ওই যে 3 নাম্বারের স্যার কি লিখছেন 3 আর 4 নাম্বার লাইনটা এটা এটা এর উপরে স্যার, এটা এর উপরে স্যার হ্যাঁ ওই স্যার যে 3 নাম্বার। স্যার লম্ববাই ভূমি যে পার্টটা স্যার, ওইটা লেখাটা বোঝা যায় না স্যার। জি স্যার লেখাটা বোঝা যায় না। ও আচ্ছা, ও লাইটের কারণে না রিফ্লেকশন হচ্ছে। স্যার আচ্ছা, নাইলে ফোনটাই তো কাছে নেন স্যার, ফোন কাছে নিলেই হবে। আচ্ছা আমি তোমাকে এমনি বুঝে দিই। দেখো
প্রথম কে ছিল পি প্রাইম ও কিউ প্রাইম, দেখো পি প্রাইম ও কিউ প্রাইম, এই কোণটা না পি প্রাইম ও কিউ প্রাইম, এই কোণ তো, এই কোণের লম্ব কে ছিল পি প্রাইম কিউ প্রাইম, আর ভূমি কে ছিল ও কিউ প্রাইম, এটা হলো পি প্রাইম কিউ প্রাইম ও কিউ প্রাইম। নিচে কোণ ছিল একটা কে পি প্রাইম ও কিউ প্রাইম, এটা একটা কোণ ছিল। এই কোণের আবার দেখো লম্ব হচ্ছে এটা পি ডাবল প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই ভূমি, ভূমি কিন্তু একই হবে আগেরটার মতোই ও কিউ প্রাইম, তাহলে ও কিউ প্রাইম। এখন বুঝতে পেরেছো? দেখো তারপর নিচের ও কিউ প্রাইম কেটে দাও, কেটে দিলে পরে দেখো আলটিমেটলি কে থাকে। এখন দেখা যাচ্ছে সামি? জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, আমরা এই এক্সপ্লেনেশন এই ফিগার আমরা নেক্সট ডে থেকে আমরা এখান থেকে আবার শুরু করব একই ভাবে। বাট আমরা কথা বলো, ওকে আমরা যেহেতু যতটুকু আজকে বুঝেছি যে এই বিবর্তন পর্যন্ত, এই বিবর্তন পর্যন্ত বাসায় বসে একটু রিডিং করো। আমি তোমাকে মুখস্থ করতে বলিনি, কোন লোড দিচ্ছি না, হ্যাঁ শুয়ে থেকে বইটা খুলে দেখলে যে সাইটের কি ছিল, দেখবে বিশ্বাস করে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর নেক্সট ডেতে আমরা এই পুরো ক্যালকুলেশনটা করাই দেবো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স লিংক নেওয়া যাবে না, কারণ অ্যাটেন্ডেন্স লিংক গেলে পরে অনেক ঝামেলা করতে হবে, কারণ আমি মোবাইলে ক্লাস নিচ্ছি।